৬ মে ২০২০ কেরালার অঞ্চল এলাকা। রাত প্রায় ৯টার সময় একটি ছোট শহরের দোতলা বাড়ির নিচের একটি ঘরে ২৫ বছর বয়সী এক যুবতী তার বাবার বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। কারণ কিছু সপ্তাহ আগে তাকে একটি সাপ কামড়েছিল। সেই আঘাত থেকে সে তখনও পুরোপুরি সেরে উঠতে পারেনি। শরীর দুর্বল, তবে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছিল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জুস খেয়ে স্বাভাবিকভাবেই সে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যখন বাড়ির লোকজন তার ঘরে ঢোকে, তখন তারা দেখতে পায় সে নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে আছে। তার শরীরে কোনো নড়াচড়া নেই। হাতের ওপর ছিল একেবারে নতুন সাপের কামড়ের দাগ। আর ঘরের এক কোণে দেখা গেল একটি বিষাক্ত সাপ। মুহূর্তের মধ্যেই বাড়ির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শুরুর দিকে সবাই এটাকে নিছক দুর্ঘটনা বলেই ধরে নিয়েছিল, কারণ কেরালার অনেক এলাকায় বাড়ির আশেপাশে সাপ দেখা যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকেনি। কারণ এটা প্রথমবার ছিল না। এর কয়েকদিন আগেই সেই তরুণীকে রাসেল ভাইপার কামড়েছিল। সেবার সে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এত কম সময়ের মধ্যে দুবার একজনকে সাপে কামড় দেওয়ার ঘটনা কি সত্যিই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ধীরে ধীরে পরিবারের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। ঘরের পরিস্থিতি আর পুরো ঘটনার কিছু দিক তাদের কাছে অস্বাভাবিক মনে হতে থাকে। তদন্ত যত এগোতে থাকে ততই পরিষ্কার হয়ে উঠতে থাকে এই ঘটনাটা মোটেও সাধারণ কোনো দুর্ঘটনা নয়। আসল সত্যটা একে একে সামনে আসতে শুরু করলো, আর সেই সত্য গোটা দেশকে নাড়িয়ে দিল। নমস্কার, আমি ডায়না, আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। সাপের কামড়ে মৃত্যু, এ তো আকছার ঘটছে, তাহলে এর মধ্যে রহস্য কোথায় আছে? চলুন আজ সেই গল্পই শোনাবো। মৃত তরুণীর নাম উথরা। উথরা কেরালার কোল্লাম জেলার একটি ছোট্ট শহর অঞ্চলে বড় হয়ে উঠেছিল। তার জীবন শুরু হয়েছিল খুব সাধারণভাবে। ২০২০ সালে যখন তার মৃত্যু হয়, তখন তার বয়স ছিল মাত্র ২৫ বছর। শৈশব থেকেই তার জীবন খুব সহজ ছিল না। কোনো কিছু বুঝতে তার একটু বেশি সময় লাগতো, আর সমাজও তাকে অনেক সময় ভিন্ন দৃষ্টিতে দেখত, যাকে আমরা ডিফারেন্টলি এবলড বলি আর কি। উথরা দৈনন্দিন জীবনের অনেক কাজের জন্য নিজের পরিবারের ওপর বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভরশীল ছিল। তার সমস্যা শুধু মানসিক ছিল না, শারীরিক দিক থেকেও ছিল। তাই একা নিজের জীবন সামলানো তার পক্ষে অত্যন্ত কঠিন ছিল। তবে তার যেসব সীমাবদ্ধতা ছিল, সেগুলোর ঘাটতি পূরণ করত তার পরিবারই। পরিবারই ছিল তার সবচেয়ে বড় ভরসা ও শক্তি। তার বাবা বিজয় সেনন ছিলেন একজন সফল রাবার ব্যবসায়ী। মা মণি মেঘালাই একসময় একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, পরে অবসর নেন। অর্থনৈতিক দিক থেকে তাদের পরিবার মোটেই দুর্বল ছিল না, বরং তারা ছিল যথেষ্ট সচ্ছল ও স্থিতিশীল। তাদের জীবনযাত্রা আশেপাশের অনেক পরিবারের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ ও আরামদায়ক ছিল। উথরার একটি ভাইও ছিল, বিশ্ববিজয় সেনন। আপাত দৃষ্টিতে তাদের পরিবার ছিল সুখী পরিবার। তবে উথরাকে নিয়ে তার পরিবার বেশি চিন্তিত ছিল। মানুষকে বোঝা ও বিচার করার ক্ষেত্রে তার অসুবিধা ছিল। কারো প্রকৃত উদ্দেশ্য সে সহজে বুঝতে পারত না। কেউ যদি তার সঙ্গে মিষ্টি করে কথা বলতো, সে তা নিঃসংকোচে বিশ্বাস করত। কেউ কিছু করতে বললে সে সহজেই রাজি হয়ে যেত, খুব বেশি প্রশ্ন করত না। যেখানে এই পৃথিবীতে অনেকেই প্রতিটি পরিস্থিতিতে নিজের লাভ ক্ষতির হিসাব করে, সেখানে উথরা ছিল একেবারেই সরল। শুধু নিষ্পাপ ও আন্তরিক মন নিয়ে মানুষকে বিশ্বাস করত।
আর এই সরল বিশ্বাসই তাকে ভেতর থেকে ভঙ্গুর ও নরম করে তুলেছিল। যদিও বাইরে থেকে সেটা সবসময় বোঝা যেত না, তার বাবা মা বিষয়টা ভালোভাবেই জানতেন। উথরার বয়স যখন 25-এর কাছাকাছি পৌঁছায়, তখন তার পরিবার তার জন্য উপযুক্ত পাত্র খোঁজা শুরু করে। ভারতে যেমন সাধারণত অ্যারেঞ্জড ম্যারেজ হয়, ঠিক তেমনই এক ম্যাট্রিমোনিয়াল ব্রোকারের মাধ্যমে একটি সম্বন্ধ আসে। 2016 থেকে 17 সালের মধ্যে তার পরিচয় হয় 27 বছর বয়সী সুরজ কুমারের সঙ্গে। সুরজ পেশায় ছিলেন একজন ব্যাংক ক্লার্ক। কাগজপত্র অনুযায়ী সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল। স্থায়ী চাকরি, শিক্ষিত ছেলে, মোটামুটি ভালো পরিবার। 2018 সালের মার্চ মাসে তাদের বিয়ে হয়, কিন্তু এই বিয়ের পর থেকেই ধীরে ধীরে পার্থক্যগুলো স্পষ্ট হতে শুরু করে। সুরজের শৈশব কিন্তু সহজ ছিল না। তার বাবা অটো রিকশা চালাতেন আর মা গৃহিণী ছিলেন। মোটামুটি সাধারণ অবস্থাতেই তাদের পরিবার চলত। সুরজের নিজের তেমন বড় কোনো সম্পত্তি বা সঞ্চয়ও ছিল না। উথরার পরিবারের সঙ্গে তুলনা করলে এই পার্থক্যটা স্পষ্টই বোঝা যেত। উথরার পরিবারের পক্ষ থেকে যখন এই বিয়েটা ঠিক করা হয়, তখন তাদের উদ্দেশ্য ছিল না কোনো আড়ম্বর বা সামাজিক অবস্থান দেখানো। তারা শুধু চেয়েছিল তাদের মেয়ে যেন নিরাপদ থাকে। এমন একজন মানুষ খুঁজছিল যে দায়িত্বশীল হবে এবং তার দুর্বলতার সুযোগ নেবে না। কিন্তু বাস্তবতা হলো, ভারতের কিছু ক্ষেত্রে, বিশেষ করে অ্যারেঞ্জড ম্যারেজের আড়ালে অনেক সময় অর্থের বিষয়টাও লুকিয়ে থাকে। ভারতে পণ নেওয়া দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও বাস্তবে অনেক জায়গায় এই প্রথা এখনো নীরবে চালু রয়েছে। এই বিয়েতেও উথরার পরিবারের পক্ষ থেকে কম কিছু দেওয়া হয়নি। প্রায় 720 গ্রাম সোনা, একটি সুজুকি সেডান গাড়ি, নগদ 5 লক্ষ টাকা এবং অতিরিক্ত 3 একর জমি দেওয়া হয়েছিল। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। বিয়ের 1 বছরের মধ্যেই তাদের একটি ছেলে সন্তান জন্মায়। বাইরে থেকে দেখলে সংসারটাকে একেবারেই সাধারণ ও স্থিতিশীল মনে হতো। স্বামীর চাকরি, সন্তান, শ্বশুর বাড়ি আর প্রয়োজনে পাশে থাকা আর্থিকভাবে সচ্ছল বাবার বাড়ি। কিন্তু অনেক সময় বাইরে থেকে যা দেখা যায় তার আড়ালে লুকিয়ে থাকে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। বিয়ের পর অর্থের চাহিদা থেমে যায়নি, বরং ধীরে ধীরে তা আরো বাড়তে শুরু করেছিল। এই চাহিদাগুলো ধীরে ধীরে বাড়তেই থাকে। সুরজ কুমারের পরিবার উথরার বাবা মাকে একরকম নিয়মিত অর্থের উৎস হিসেবেই দেখতে শুরু করেছিল। বাড়ির জিনিসপত্র লাগুক, ফার্নিচার লাগুক, প্রায় সব অনুরোধই সরাসরি পৌঁছে যেত উথরার পরিবারের কাছে। সময়ের সঙ্গে সঙ্গে দাবির পরিমাণও বেড়ে যায়। আরও একটি গাড়ির দাবি তোলা হয়েছিল বলেও জানা যায়। এমনকি সুরজের বোনের পড়াশোনা বা অ্যাডমিশন ফির খরচও উথরার বাবা মার কাছ থেকে আশা করা হচ্ছিল। এই বিষয়টা আর শুধু নিজের মেয়ের খরচ বহন করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে যেন সুরজের পুরো পরিবারের দায়িত্বই তাদের কাঁধে এসে পড়ছিল। এই সময়ে উথরার বাবা মা এমন এক পরিস্থিতিতে পড়ে যান যেখানে যে কোনো মা বাবাই নিজেদের অসহায় বোধ করতেন, যে পরিস্থিতিতে কোনো বাবা মা কখনোই পড়তে চান না। উথরার পরিবার ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছিল। তারা মেয়ের বিয়ে দিয়েছিলেন এই আশায় যে সে নিরাপদে থাকবে, কিন্তু সময় যত এগোচ্ছিল ততই নতুন নতুন দাবি সামনে আসছিল। না বলা সহজ ছিল না, আবার সম্পর্ক ভেঙে দেওয়াও সরল সিদ্ধান্ত ছিল না। সমাজে বিবাহ বিচ্ছেদ নিয়ে যে চাপ ও দৃষ্টিভঙ্গি রয়েছে সেটাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তার উপর উথরার শারীরিক ও মানসিক অবস্থাও পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিল। তাই বাধ্য হয়ে তার পরিবার অর্থ দিয়ে যেতে থাকে। হয়তো তাদের মনে হয়েছিল এভাবে সাহায্য করলে অন্তত মেয়ের সম্মান আর প্রয়োজনীয় চাহিদাগুলো কিছুটা হলেও বজায় থাকবে। উথরা তার স্বামী এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকত, কিন্তু সেই বাড়ির পরিবেশ উথরার জন্য মোটেও স্বস্তিদায়ক বা আপন ছিল না। বলা হয়, শ্বশুর বাড়ির লোকজন তার সঙ্গে কঠোর ব্যবহার করত, এমনকি কখনো কখনো শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটত। একজন বউয়ের কাছে সাধারণত যে প্রত্যাশা করা হয়, ঘরের কাজ করা, রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কথা বলা মেনে চলা,
উথরার কাছেও সে সবই আশা করা হচ্ছিল, কিন্তু তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা না করেই হয়তো তার উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছিল। ভয় আর চাপে পড়ে উথরা সবকিছু চুপচাপ সহ্য করে যেত। এদিকে তার বাবা প্রতি মাসে 8,000 টাকা করে সুরজের পরিবারকে পাঠাতেন। যা কিছু চাওয়া হতো প্রায় সবই দেওয়ার চেষ্টা করতেন। তাদের বিশ্বাস ছিল এভাবে সাহায্য করলে হয়তো উথরার সঙ্গে আচরণ কিছুটা হলেও ভালো হবে। কিন্তু কিছু মানুষের জন্য কোনো কিছুই যেন যথেষ্ট হয় না। সময়ের সঙ্গে সঙ্গে সুরজ কুমারের মনোভাব বদলাতে শুরু করে। স্ত্রী হিসেবে দেখার বদলে উথরাকে সে ধীরে ধীরে এক ধরনের বোঝা বা বাধা হিসেবেই দেখতে থাকে। সে বড় কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিল, তবে তার আগে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাইছিল। এই সময়ে সে উথরার নামে একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার চেষ্টা করছিল। এরপর 2019 সালে বিয়ের প্রায় 1 বছর পর তদন্তে উঠে আসে সুরজ আরো ভয়ঙ্কর একটি পরিকল্পনা করতে শুরু করেছিল। উথরাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে সে। কাউকে হত্যা করতে চাইলে, আর তাতে যাতে কারো সন্দেহ না জাগে, তাহলে সবচেয়ে নিরাপদ উপায় কি হতে পারে? কোন পদ্ধতিটা বেছে নেওয়া হবে এমন কিছু নয় যা স্পষ্ট প্রমাণ রেখে যায়। সে এমন একটি উপায় নিয়ে ভাবতে শুরু করলো যা সাধারণ অস্ত্রের থেকেও অনেক বেশি বিপজ্জনক, কিন্তু সন্দেহের সম্ভাবনা কম। আর এভাবেই তার নজর পড়ে সাপের দিকে। ভারতে, বিশেষ করে কেরালার মতো এলাকায় সাপের কামড়ে মৃত্যু হওয়াকে অনেক সময় স্বাভাবিক দুর্ঘটনা হিসেবেই ধরা হয়। 2000 থেকে 2019 সালের মধ্যে পাওয়া তথ্য অনুযায়ী দেশে প্রায় 12 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। এর মধ্যে প্রায় 99.9% ঘটনাকেই দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ কারো মৃত্যু যদি সাপের কামড়ে হয়, খুব কম ক্ষেত্রেই সেটাকে খুন হিসেবে সন্দেহ করা হয়। তদন্তে উঠে আসে সুরজ এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা শুরু করেছিল। সে এই বিষয়টি নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করলো। অনলাইনে অসংখ্য ভিডিও দেখতে লাগলো, টিউটোরিয়াল, ডেমনস্ট্রেশন, এমনকি বিষাক্ত সাপ নিয়ে কাজ করা হ্যান্ডলারদের ভিডিও। ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো সাপের বিষ শরীরে কিভাবে কাজ করে, কিভাবে রক্তে ছড়িয়ে পড়ে, আর কত দ্রুত তার প্রভাব দেখা যায়। সে এটাও খেয়াল করেছিল কিভাবে অভিজ্ঞ লোকেরা বিষাক্ত সাপকে ধরতে বা নিয়ন্ত্রণ করতে পারে, যাতে নিজেরা আঘাত না পায়। যেসব সাপ নিয়ে সে খোঁজ খবর করছিল তার মধ্যে একটি ছিল রাসেলস ভাইপার, এশিয়ার সবচেয়ে বিপজ্জনক ও আক্রমণাত্মক সাপগুলোর মধ্যে অন্যতম। এর বিষ শরীরের রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে। অনলাইনে এমন ভিডিও দেখা যায় যেখানে দেখানো হয় অল্প পরিমাণ বিষই রক্তের স্বাভাবিক ঘনত্ব বদলে দিতে পারে। ফলে শরীরের ভেতরে রক্তক্ষরণ শুরু হয় এবং ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দেয়। যদি কেউ এমন একটি পদ্ধতি খোঁজে যেটাকে সহজেই দুর্ঘটনা বলে মনে করা যায়, তাহলে এই উপায়টি ভয়ঙ্করভাবে কার্যকর মনে হতে পারে। জানা যায় ঘন্টার পর ঘন্টা এইসব বিষয় নিয়ে পড়াশোনা করার পর তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। তারপর আসে 26শে ফেব্রুয়ারি 2020। সেই দিনই কুমার একটি স্নেক হ্যান্ডলারের কাছ থেকে বেআইনি উপায়ে একটি রাসেলস ভাইপার কিনে নেয়, একটি জীবন্ত নিঃশ্বাস নেওয়া মারাত্মক অস্ত্র। ভারতে জঙ্গল থেকে ধরা সাপ বাড়িতে রাখা বা কেনাবেচা করা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনের সরাসরি লঙ্ঘন। এই আইনের অধীনে বিষয়টি সম্পূর্ণ বেআইনি। জঙ্গল থেকে ধরা স্থানীয় প্রজাতির সাপ কোনোভাবেই বাড়িতে রাখা যায় না। কিছু বিশেষ ক্ষেত্রে বিদেশ থেকে আনা এক্সোটিক প্রজাতির ক্ষেত্রে আলাদা নিয়ম থাকতে পারে, কিন্তু রাসেলস ভাইপারের মতো অত্যন্ত বিষাক্ত সাপ বাড়িতে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সুরজ কুমার এসব আইনের তোয়াক্কা করেন। যে ব্যক্তি তাকে সাপটি বিক্রি করেছিল তার নাম হিসেবে সামনে আসে ছাভু কাকাবু সুরেশ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সে গোপনে জঙ্গল থেকে ধরা সাপ বিক্রি করত।
কোনো কাগজপত্র নয়, কোনো রেকর্ড নয়, পুরো লেনদেন হতো নগদে এবং আড়ালে। কুমার সেই সাপটির জন্য প্রায় 10,000 টাকা দেয়। এরপর সে নিজের পরিকল্পনাটা কাজে লাগানোর চেষ্টা করলো। প্রথম চেষ্টা ছিল যেন এক ধরনের পরীক্ষামূলক পদক্ষেপ। সে সাপটিকে বাড়ির সিঁড়ির মাঝামাঝি জায়গায় ছেড়ে দেয়, যেখানে প্রথম ও দ্বিতীয় তলা যুক্ত হয়েছে। তারপর উপরে থাকা উথরাকে ডেকে বলে নিচ থেকে তার ফোনটা নিয়ে আসতে। পরিকল্পনাটা ছিল খুবই সহজ। উথরা না দেখে নিচে নামবে, সাপ তাকে কামড়াবে, আর ঘটনাটা ঘরের ভেতরে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই মনে হবে। কিন্তু সবকিছু তার ভাবনা মতো হয়নি। উথরা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই সে সাপটিকে দেখতে পায়। ভয়ে আতঙ্কিত হয়ে সে জোরে তার স্বামীকে ডাকতে শুরু করে। কুমার দৌড়ে এসে এমন আচরণ করলো যেন সে কিছুই জানে না, ভয় পেয়েছে এমন ভাব দেখালো। তারপর একটি প্লাস্টিকের ব্যাগ এনে সাপটিকে তার মধ্যে ভরে পড়ল, বাইরে কোথাও ফেলে আসবে। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার 6 দিন পর 2রা মার্চ সে আবার চেষ্টা করে। এবার সে পদ্ধতি বদলে ফেলে। আর ভাগ্যের ওপর নির্ভর করতে চাইছিল না, সে পুরো বিষয়টাকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। তদন্তে জানা যায় কুমার ঘুমের ওষুধের ব্যবস্থা করে এবং তা ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেয়। সেই ক্ষীর সে উথরাকে খেতে দেয় এবং নিজে নিশ্চিত হয় যে সে সেটা খেয়েছে। কিছুক্ষণের মধ্যেই উথরার ঘুম পেতে শুরু করে এবং সে গভীর ঘুমে তলিয়ে যায়। তার শারীরিক অবস্থার কারণে সন্দেহ করার মতো কোনো কারণই ছিল না। খাবারের মধ্যে কিছু মেশানো হয়েছে এমনটা ভাবার সুযোগও তার ছিল না। যখন সে পুরোপুরি অচেতন হয়ে যায় তখন কুমার আবার সাপটিকে বের করে। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয় যে ইচ্ছাকৃতভাবে সাপটিকে উথরার হাতে কামড়াতে বাধ্য করেছিল, যাতে বিষ সরাসরি তার শরীরে প্রবেশ করে। 2রা মার্চ সাপের কামড়ের পরও উথরার মৃত্যু হয়নি। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু যন্ত্রণাটা ছিল অসহ্য। শরীর যেন অবশ হয়ে গিয়েছিল, ঠিক মতো নড়াচড়াও করতে পারছিল না। সে সাহায্যের জন্য নিজের স্বামীকে ডাকতে থাকে, কিন্তু যেখানে স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে সাহায্য করার কথা, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা, সেখানে উল্টো কুমার প্রশ্ন করতে শুরু করে এবং সময় নষ্ট করতে থাকে। তার মধ্যে কোনো তাড়াহুড়োর লক্ষণই ছিল না। এদিক ওদিক করে সময় কাটাতে থাকে, আর এদিকে উথরা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই পড়ে থাকে। অবশেষে অনেক দেরির পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কুমার জানায় সম্ভবত বাথরুম পরিষ্কার করার সময় সাপ তাকে কামড়েছে। একই কথা ডাক্তারদেরও বলা হয়, এমনকি পরিবারের কাছেও একই কথা জানানো হয়। ভারতের মতো দেশে যেখানে সাপের কামড়ের ঘটনা খুব অস্বাভাবিক নয়, সেখানে এই ব্যাখ্যা নিয়ে বিশেষ সন্দেহ তৈরি হয়নি। উথরা মোট 52 দিন হাসপাতালে ভর্তি ছিল। প্রায় 2 মাস ধরে তার অবস্থা ছিল সংকটজনক। তার শরীরে স্কিন গ্রাফটিং করা হয়েছিল। এই প্রক্রিয়ায় শরীরের কোনো সুস্থ অংশ থেকে চামড়া নিয়ে তা ক্ষতিগ্রস্ত জায়গায় বসানো হয়। সাপের বিষ তার শরীরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। সে বেঁচে গেলেও আর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ঠিকমতো হাঁটাচলা করতে পারছিল না। স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া এবং রক্ত সঞ্চালনের ওপর বিষের প্রভাব তার শরীরকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেয়। সে জীবিত ছিল, কিন্তু তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। যখন সে হাসপাতালে নিজের জীবনের জন্য লড়াই করছিল, ঠিক সেই সময়েই নীরবে আরেকটি ঘটনা ঘটছিল। পরে তদন্তে সামনে আসে যেদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার পরের দিনই কুমার নিজের ফোনে কোবরা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। তার স্ত্রী তখন বিষাক্ত সাপের কামড়ে হাসপাতালে শয্যাশায়ী, আর সে আরও মারাত্মক প্রজাতির সাপ সম্পর্কে তথ্য খুঁজছে। বিষয়টি স্বাভাবিকভাবেই সন্দেহজনক। চিকিৎসার সময় উথরা নিজের বাবা মার সঙ্গে যখন কথা বলছিল তখন সে একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। সেদিন রাতে উথরা বাথরুম পরিষ্কার করছিল না, এমনকি
সে নিজেও বুঝতে পারেনি ঠিক কিভাবে তাকে সাপ কামড়েছিল। তারপরও দুর্ঘটনার গল্পটাই চালু থাকে। কয়েক সপ্তাহের দীর্ঘ চিকিৎসার পর অবশেষে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। 22শে এপ্রিল সে নিজের বাবা মায়ের বাড়িতে ফিরে আসে, যাতে সেখানেই থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। তখন সে শারীরিকভাবে ভীষণ দুর্বল আর মানসিকভাবেও ক্লান্ত। তবুও উথরা সেই মানুষটির ওপরই ভরসা করে যাচ্ছিল, যে প্রায় তার জীবন কেড়ে নিতে বসেছিল। এদিকে কুমার তার শেষ পরিকল্পনার দিকে এগিয়ে যায়। সে আবার সেই একই বেআইনি সাপ বিক্রেতার কাছে যায় এবং এবার একটি কোবরা কিনে আনে। আগের থেকেও বেশি বিপজ্জনক, দ্রুত ও প্রাণঘাতী একটি সাপ। এমন এক প্রজাতি যার নিউরোটক্সিক বিষ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকে অবশ করে দিতে পারে, ফলে মানুষের শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তারপর আসে 6 মের দিন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার মাত্র 2 সপ্তাহ পর কুমার উথরার বাবা মায়ের বাড়িতে পৌঁছায়। সন্ধ্যা প্রায় 6:30টার দিকে সে একটি ব্যাগ নিয়ে বাড়িতে ঢোকে। সেই ব্যাগের ভেতরেই ছিল সেই প্রাণঘাতী অস্ত্র। উথরার পরিবারের সঙ্গে সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলে, যেন কিছুই হয়নি। এরপর এক গ্লাস জুস নিয়ে উথরার ঘরে যায়। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সেই জুসের মধ্যে সে অজ্ঞান করার ওষুধ মিশিয়েছিল। ডিনারের পর উথরা নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তার আগেই সে জুসটা খেয়ে নিয়েছিল। তার স্বামী নিজে হাতে করে নিয়ে এসেছে, এটাকে সে অস্বীকার করতে পারেনি। তখনও সে আগের সাপের কামড় থেকে সেরে উঠছিল, শরীর ছিল দুর্বল। কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম নেমে আসে আর ধীরে ধীরে সে গভীর নিদ্রায় তলিয়ে যায়। আর সেই রাতেই ঘরের ভেতরে কুমার বাক্সটি খোলে, যার মধ্যে কোবরা রাখা ছিল। পরদিন 7 মে 2020 প্রায় ভোর 6টার দিকে সুরজ উঠে পড়ে। সে সরাসরি রান্নাঘরে গিয়ে বাড়ির সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। কিন্তু উথরা প্রতিদিনের মতো সেদিন সকালে নিচে নামেনি। ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। সময় কেটে যেতে থাকে। শেষমেশ উপরে গিয়ে উথরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাড়িতে হইচই পড়ে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরের দিনই তার মৃত্যু হয়। চিকিৎসকেরা তার হাতে সাপের কামড়ের 2টি স্পষ্ট দাগ খুঁজে পান। এই বিষয়টি উথরার বাবা মায়ের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছিল, কারণ মাত্র 2 মাস আগে সে একবার বিষাক্ত সাপের কামড় থেকে বেঁচে ফিরেছিল। আর এখন এত কম সময়ের মধ্যে আবার একই ঘটনা। এটা কি শুধুই কাকতালীয়? কিন্তু শুধু ভাগ্যের বিষয়টাই তাদের ভাবাচ্ছিল না। উথরার ঘরটি ছিল এয়ার কন্ডিশনড, দরজা জানলা সাধারণত বন্ধই থাকতো। তারা যে এলাকায় থাকতো সেখানে ঘরের ভেতরে সাপ ঢুকে পড়া প্রায় অসম্ভব বললেই চলে। সব মিলিয়ে পরিস্থিতিটা তাদের কাছে ভীষণ অস্বাভাবিক লাগছিল। প্রশ্নের পর প্রশ্ন মাথায় ঘুরছিল, কিন্তু কোনো স্পষ্ট উত্তর মিলছিল না। শেষ পর্যন্ত তারা একজন সাপ বিশেষজ্ঞকে ডেকে আনেন, যাতে তিনি বাড়িটা পরীক্ষা করে দেখেন। কিন্তু সেই বিশেষজ্ঞের মতামত সন্দেহ কমানোর বদলে আরো বাড়িয়ে দেয়। তিনি জানান, জানলাগুলো এতটাই উঁচুতে যে একটি কোবরা নিজের শরীর সেইভাবে তুলে ভেতরে ঢুকতে পারবে না। অর্থাৎ কোনো পরিষ্কার প্রবেশপথ খুঁজে পাওয়া যায়নি। একটি বন্য সাপ হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এই ব্যাখ্যাটা সবার কাছে আরো বেশি বিভ্রান্তিকর লাগতে শুরু করে। সেখান থেকেই সন্দেহের দিকটা অন্যদিকে মোড় নেয়। পুলিশি তদন্তের সময় বিশেষজ্ঞরা সাপের আচরণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। সাধারণত সাপ নিজের থেকে মানুষের ওপর আক্রমণ করে না, যতক্ষণ না তাকে বিরক্ত করা হয়। আর অনেক ক্ষেত্রেই বারবার উস্কানি দেওয়ার পরেই তারা কামড়ায়। এমনকি রাত 8টার পর অনেক প্রজাতির সাপ ততটা সক্রিয়ও থাকে না। এই বিষয়টা যাচাই করতে পুলিশ একটি পরীক্ষা চালায়। একটি নকল মানুষের হাত তৈরি করা হয়, তাতে মাংস লাগিয়ে কোবরাকে কামড়ানোর জন্য উস্কানো হয়। কিন্তু বারবার চেষ্টা করার পরেও সাপটি সঙ্গে সঙ্গে আক্রমণ করেনি, বরং বারবার পিছিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে বিরক্ত করার পর সে কামড়ায়, তাও প্রথমে খুব জোরে নয়।
ফলাফলটা পরিষ্কার ছিল, একটি কোবরা কোনো কারণ ছাড়াই ঘুমন্ত মানুষের ওপর এভাবে আক্রমণ করে না। আর সেই রাতে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি যে উথরা জেগেছিল, নড়াচড়া করছিল বা এমন কিছু করেছিল যাতে সাপটি উত্তেজিত হয়ে উঠতে পারে। এরপর আসে পোস্টমর্টেম রিপোর্ট, আর সেখান থেকেই এই কেস সন্দেহের গণ্ডি ছাড়িয়ে প্রায় নিশ্চিত দিকে এগোতে থাকে। উথরার হাতে যে দুটি দাঁতের দাগ পাওয়া যায় তাদের মধ্যে দূরত্ব ছিল প্রায় 2.3 থেকে 2.8 সেন্টিমিটার, অথচ সাধারণত একটি কোবরা সাপের দাঁতের মধ্যে দূরত্ব থাকে প্রায় 0.4 থেকে 1.6 সেন্টিমিটার। এই পার্থক্যটা ছিল খুবই বড়। উথরার হাতে যে দাগগুলো পাওয়া গিয়েছিল তা স্বাভাবিকভাবেই প্রতিরক্ষামূলক কামড়ের তুলনায় অনেক বেশি দূরত্ব ছিল। বিশেষজ্ঞদের মতে এমন দূরত্ব তখনই সম্ভব যখন সাপের চোয়াল জোর করে বেশি খুলে নিচের দিকে চেপে ধরা হয়, যেন কেউ কোবরার মাথা ধরে তার মুখটা প্রসারিত করে কামড়াতে বাধ্য করেছে। যারা কোবরা বা রাসেল ভাইপারের কামড় থেকে বেঁচে ফিরেছেন তারা এই যন্ত্রণাকে অত্যন্ত ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। কোবরার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। এটি শুধু তীব্র ব্যথাই দেয় না, ধীরে ধীরে শরীরকে অচল করে দিতে শুরু করে। এটি শরীরকে ধীরে ধীরে অবশ করে দেয়, এক ধরনের পক্ষাঘাতের মতো অবস্থা তৈরি হয়। মানুষ নড়াচড়া করতে পারে না, সাহায্যের জন্য ডাকতেও পারে না। মাংসপেশি একে একে কাজ করা বন্ধ করে দেয়, কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়। সম্ভবত উথরার সঙ্গেও এমনটাই ঘটেছিল। যদি সে সাপের কামড়ের পর জেগে উঠেও থাকে তাহলে সে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের করতে পারছিল না। এটা নিঃসন্দেহে তার জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর একটি ছিল, কারণ যে মানুষটির ওপর সে সবচেয়ে বেশি ভরসা করত, যদি সেই মানুষটি এমন অবস্থায় তাকে নীরবে দেখেও কিছু না করে তাহলে সেই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। এই ঘটনাটার সেই অংশটা কল্পনা করাটা সত্যিই কঠিন। শুরুর দিকে এই কেসটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল একটি সাধারণ সাপের কামড়ের দুর্ঘটনা হিসেবে, কিন্তু যে অসঙ্গতিগুলো সামনে আসছিল সেগুলো আর উপেক্ষা করা সম্ভব ছিল না। অবশেষে সন্দেহ থেকে শুরু হয় আনুষ্ঠানিক পদক্ষেপ। কুমারকে গ্রেপ্তার করা হয়, তার বাবা মার বিরুদ্ধেও মামলা দায়ের হয়। অভিযোগ ছিল তারা প্রমাণ লুকাতে সাহায্য করেছিলেন। ডিজিটাল রেকর্ডই অনেক সত্য প্রকাশ করে দেয়। ফোনের তথ্য থেকে জানা যায় কুমার সাপ সরবরাহকারীর সঙ্গে হওয়া চ্যাট হিস্ট্রি মুছে ফেলেছিল। ব্যবহৃত কন্টেনার ধুয়ে ফেলা হয়েছিল যাতে কোনো চিহ্ন না থাকে। এই আচরণ কোনো শোকাহত মানুষের মতো লাগছিল না, বরং স্পষ্টতই আতঙ্ক ও ধরা পড়ার ভয়ের ইঙ্গিত দিচ্ছিল। পুলিশ তখন একটি অস্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। যেদিন উথরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেদিনই বাড়িতে পাওয়া সাপটিকে মেরে ফেলা হয়। পরে তদন্তকারীরা সেই সাপটির দেহ আবার উদ্ধার করে পোস্টমর্টেম করায়। যে তথ্য সামনে আসে তা সত্যি চমকে দেওয়ার মতো ছিল। সাপটির পেট সম্পূর্ণ খালি ছিল। সাধারণত একটি সাপ একবার খাওয়ার পর প্রায় 7 দিন পর্যন্ত তা হজম করে, তাই খালি পেটের অর্থ পরিষ্কার। সাপটিকে 1 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে না খাইয়ে রাখা হয়েছিল। একটি ক্ষুধার্ত সাপ অনেক বেশি অস্থির ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তদন্ত যত এগোতে থাকে ততই সন্দেহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সুরেশ, সেই ব্যক্তি যে সাপটি সরবরাহ করেছিল। তার দাবি ছিল সে জানতো না। সে এও বলেছিল সাপটি কি কাজে ব্যবহার করা হবে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তদন্তে জানা যায় গ্রেপ্তারের আগেই সে পত্রিকায় উথরার মৃত্যুর খবর পড়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে সে নিজেই কুমারের সঙ্গে যোগাযোগ করে। তার আশঙ্কা ছিল কোথাও যেন তার নাম কোনো খুনের মামলায় জড়িয়ে না পড়ে। কিন্তু ঘটনাটা এখানেই থেমে থাকেনি। তদন্তকারীরা আরও জানতে পারেন কুমার একটি অদ্ভুত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। সে পুরো ঘটনাটিকে সাপের অভিশাপ হিসেবে তুলে ধরতে চেয়েছিল। কেরালার কিছু অঞ্চলে এখনো একটি পুরনো কুসংস্কার প্রচলিত আছে, যদি কোবরার যথাযথ পূজা না করা হয় তাহলে সে পরিবারের ওপর অভিশাপ দিতে পারে। এই বিশ্বাস আজও অনেকের মনে রয়ে গেছে। যদি মানুষ এই ব্যাখ্যাটি মেনে নিত তাহলে ঘটনাটি সহজেই মিটে যেত।
শেষ পর্যন্ত সুরেশকে ক্ষমা করা হয় এবং সে আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়। তার সহযোগিতায় মামলাটি আরও শক্তিশালী হয়ে ওঠে। 13ই অক্টোবর 2021 আদালত তার রায় ঘোষণা করে। কুমারকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই মুহূর্তে কোর্টরুমে শুধু একটি সাজা ঘোষণা করা হচ্ছিল না, একটি ইতিহাস তৈরি হচ্ছিল। কারণ এই প্রথম কোনো ব্যক্তিকে সাপকে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত করা হলো। তবুও সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, সে কেন এমনটা করলো? তদন্তকারীরা যখন কুমারের জীবনকে গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করলো, তখন ধীরে ধীরে আসল কারণটা সামনে আসতে থাকে। এটা কোনো হঠাৎ রাগের মাথায় করা অপরাধ ছিল না কোনো আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত। এর পেছনে ছিল শুধুই অর্থের লোভ। তদন্তে জানা যায়, উত্তরার মৃত্যুর কয়েক মাস আগেই কুমার তার নামে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার প্রস্তুতি শুরু করেছিল। এই তথ্যটাই স্পষ্ট করে দেয় তার মাথায় কী ধরনের পরিকল্পনা চলছিল এবং পুরো অপরাধের মূল উদ্দেশ্য কী ছিল। তবে বিষয়টা শুধু ইন্স্যুরেন্স পলিসিতেই সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে জড়িত ছিল সোনা ও গয়নার বিষয়টাও। বিয়ের সময় কনের জন্য দেওয়া সেই মূল্যবান জিনিসগুলো। যদি উত্তরা বেঁচে না থাকে, তাহলে এই মহামূল্যবান গয়নাগুলো সরাসরি কুমারের হাতেই চলে আসবে। প্রসিকিউশনের মতে, যদি সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইতো, তাহলে আলাদা হতে পারত, ডিভোর্স নিতে পারত। কিন্তু সে সেই পথ বেছে নেয়নি, কারণ তার উদ্দেশ্য শুধু সম্পর্ক ছিন্ন করা ছিল না, সে চেয়েছিল অর্থ। এই মামলাটি ছিল অত্যন্ত নির্মম ও হৃদয় বিদারক। সেই কারণেই আদালত এটিকে রেয়ারেস্ট অফ রেয়ার হিসেবে বিবেচনা করে। এই ঘটনা একটি বড় প্রশ্ন তুলে দেয়, যে সব মৃত্যু আমরা সহজেই দুর্ঘটনা বলে মেনে নিই, সেগুলো কি সত্যিই দুর্ঘটনা, নাকি অনেক সময় সেই ঘটনাগুলোর আড়ালে লুকিয়ে থাকে কোনো ভয়ঙ্কর সত্য যা কখনো সামনে আসে না। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অপরাধের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।